ওকে, তো আজকের সেশনটা হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইটিক্স উইথ পাইথনের উপর। এবং আমরা আজকে খুব বেসিক একটা অ্যানালাইটিক্স দেখবো, অর্থাৎ পাইথন দিয়ে কিভাবে ধাপে ধাপে জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করা যায়, ইনসাইট বের করা যায়, এবং আপনাদের বিভিন্ন বিজনেস কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো আমি স্ক্রিন শেয়ার করছি। ওকে, স্ক্রিন দেখা গেলে একটু জানাবেন কাইন্ডলি। স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? হ্যালো, একটু রেসপন্স করিয়েন, হ্যাঁ, না হলে দেখা গেল টেকনিক্যাল জি ভাইয়া, প্রবলেম দেখা গুলোর জন্য যাচ্ছে। ঝামেলা হয়। ওকে, তাহলে আমরা দেখি জিনিসটা স্টেপ বাই স্টেপ। সো ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন, আমরা আজকে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস বা ইডিএ করব অফ এআরএনবি লিস্টিং। অর্থাৎ এআরবিএনবি হচ্ছে অন কাইন্ড অফ, বাংলাদেশে এটা খুব কমন না হলেও বাইরের দেশে জিনিসটা খুব কমন। অর্থাৎ শেয়ার্ড রুম, অ্যাপার্টমেন্ট, অথবা হচ্ছে যে পুরো বাসাটা হচ্ছে রেন্ট নেওয়ার জন্য একটা মাধ্যম। সব বিভিন্ন ধরনের যারা হোস্ট করে, ব্যবসায়ীরা হতে পারে, বা হতে পারে যে তাদের যেমন ঢাকায় যেমন সাবলেট ভাড়া হয়, জিনিসটা কাইন্ড অফ এরকম যে আমি একটা বাসার ওনার, সো আমি চাই একটা রুম হচ্ছে সাবলেট দিব, বা শেয়ারে হচ্ছে ভাড়া দিব, অথবা হয়তো আমার অন্যান্য ফ্ল্যাট আছে, সেখানে আমি হচ্ছে অ্যাপার্টমেন্টটা সহ পুরোটা হচ্ছে ভাড়া দিয়ে দিব। তো এই জিনিসগুলোর উপর একটা অ্যানালাইসিস করব। সো আজকে আমাদের লার্নিং যে অবজেক্টিভটা, সে ভিতরে আমাদের আহ, আমরা হচ্ছে যে জিনিসগুলোকে মূল ফোকাস রেখেছি, যেমন লোড অ্যান্ড ইন্সপেক্ট ডেটা, ক্লিন অ্যান্ড স্ট্রাকচার ডেটা, অ্যানালাইজ নিউমেরিক্যাল ডিস্ট্রিবিউশন, group and compare categorical factors, and create geospatial visualization, use latitude and longitude coordinator, এবং synthesizes finding to answer a specific business and operational question. সো নোটবুকটা মোটামুটি হচ্ছে 8টা ভাগে ভাগ করা হয়েছে। স্টেপ বাই স্টেপ আমরা যাব। সো এইখানে আমরা এটা হচ্ছে পাবলিক ডেটা সেট এয়ারবিএনবি, এটা 2019 সালের একটা ডেটা সেট। এই ডেটা সেটটা নিয়ে আজকে হচ্ছে আমাদের এই পুরো নোটবুকের অ্যানালাইসিসটা করব। সো পাইথনে একদম প্রথমে যখন ইডি এর কথাটা আসে, ইডি এর কথা মানে আমাদের কিছু লাইব্রেরি ইম্পোর্ট করতে হয়। সেই লাইব্রেরিগুলা হচ্ছে অন অফ দা একদম প্রথম যে লাইব্রেরিগুলো, সেগুলো হচ্ছে পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব, সিবর্ন। এই লাইব্রেরিগুলো আপনার সব জায়গায় লাগবে, অর্থাৎ ইডিএ করতে গেলে এই লাইব্রেরির বিকল্প নেই। সো কিছু এইখানে নোটবুকে যে পুরো যে লাইব্রেরিগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আমি এখানে রেখেছি, যে আহ, এই দুইটার ব্যাপারে আমি পরে বলছি। আর নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন, ফলিয়াম, এই জিনিসগুলো আমরা এখানে ইউজ করছি, এবং এই জিনিসগুলো আপনাদেরকে আমি হয়তো ক্লাসরুমে বা সেশন শেষে প্রোভাইড করে দেব। দেন হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের যে 3টা লাইব্রেরি এখানে দরকার ছিল, যে পান্ডাস, ম্যাটপ্লটলিব এবং সিবর্ন। পান্ডাস হচ্ছে আমাদের ডেটা ম্যানিপুলেশনের জন্য ইউজ করা হয়, ম্যাটপ্লটলিব এবং সিবর্ন হচ্ছে ভিজুয়ালাইজেশনের জন্য ইউজ করা হয়। এবং আমরা এখানে দেখেন যে এসএনএস ডট সেট থিম, অর্থাৎ এখানে আমাদের সমস্ত যে প্লটগুলো আমরা করব, প্লটগুলোর ব্যাকগ্রাউন্ডে যাতে হোয়াইট গ্রিড থাকে, সেই স্টাইলটা আমরা সেট করে দিয়েছি। এবং আরসি প্যারাম, অর্থাৎ এই যে প্লটের প্যারামিটার গুলো আছে, প্যারামিটার বলতে ধরেন আমি ফিগারের সাইজ, সেটা আমি এখানে ফিক্স করে দিয়েছি যে 10/6। এবং ফিগার্স যে ফন্টস গুলো হবে, সেই ফন্টের সাইজ আমি এখানে ফিক্স করে দিয়েছি, অর্থাৎ 12। এখানে আপনি যদি মনে করেন বড় করতে চান বড় করতে পারবেন, ছোট করতে চাইলে ছোট করতে পারবেন। সো এই জিনিসটা আমি রান দেই। দেখেন এখানে কিন্তু লাইব্রেরি ইম্পোর্টেড অ্যান্ড প্লটিং কনফিগারেশন সেট সাকসেসফুল, অর্থাৎ এই যে লাইব্রেরিগুলো আগেই আমি ইনস্টল করে নিয়েছি। তো এই জন্য কিন্তু এখানে আমার কোনো এরর আসেনি। তো দেখাচ্ছে যে আমাদের লাইব্রেরিগুলো সাকসেসফুলি ইম্পোর্ট হয়েছে। তো দেখেন এখানে আমাদের এয়ারবিএনবি যে আমার যে ফোল্ডারটার ভিতরে এয়ারবিএনবি যে ডেটা সেটটা, সেই ডেটা সেটটা ইম্পোর্ট আপলোড করা আছে। এবং সেখান থেকে আমি জাস্ট আমার ডেটা সেটটা পিডি ডট রিড সিএসবি, অর্থাৎ রিড সিএসবি হচ্ছে পান্ডাস যে আমরা ইনস্টল করলাম, পান্ডাসের একটা নির্দিষ্ট লাইব্রেরি লাইব্রেরি হচ্ছে যে রিড সিএসবি। তো রিড সিএসবি কি করে, আপনার যে সকল সিএসবি গুলো থাকে, সিএসবি গুলোকে লোড করতে হেল্প করে, অর্থাৎ আমার এই নোটবুকে সেই জিনিসটাকে
লোড করবে। সো এটা যদি আমি রান করি, এখানে দেখেন দেখা যাচ্ছে যে ডাটা সেট লোডেড সাকসেসফুলি, অর্থাৎ ডাটা সেটটা ঠিক মতো লোড হয়েছে। সো ডেটা ইন্সপেকশন এন্ড ক্লিনিং। এখন ডেটা ইন্সপেকশন, আমরা যখন কোনো ডেটাটাকে লোড করি আমরা প্রথম দেখতে চাই ডেটার শেপটা কি, ডেটার ইনফোটা কি, অর্থাৎ আমাদের কাছে কতগুলো রোজ আছে, কতগুলো কলাম আছে, এবং কি কি টাইপের ডেটা টাইপস গুলো আছে সেই জিনিসগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করি। সো এখানে দেখেন, এখানে আমরা প্রিন্ট করেছে কি, এফ হচ্ছে, এফ দিয়ে বোঝা হচ্ছে ফরম্যাটিং, অর্থাৎ স্ট্রিং ফরম্যাটিং যদি আমরা করতে চাই সেক্ষেত্রে আমরা এফ দিয়ে করি, অর্থাৎ সুন্দর দেখানোর জন্য আর কি, অন কাইন্ড অফ। এবং নাম্বার অফ রোজ, এবং দেখেন সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ডিএফ ডট শেপ, এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে জিরো দিয়েছে। জিরো মানে হচ্ছে আমরা সাধারণত রোজ বুঝি পাইথনে, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা জিরো দিই সাধারণত শেপের ক্ষেত্রে, অর্থাৎ ডিএফ ডট শেপ যদি থার্ড ব্র্যাকেটের ভিতরে জিরো দিয়ে দিই তখন এটাকে আমরা রো বোঝাই, এবং শেপের ভিতরে যদি আমি থার্ড ব্র্যাকেটে ওয়ান দিয়ে দিই সেটা আমার কলামস হচ্ছে, অর্থাৎ কতগুলো রো এবং কতগুলো কলাম আছে সেই জিনিসটা আমি আলাদা আলাদা ভাবে দেখবো। এবং এখানে ডিএফ ডট হেড মানে আমি যে ডেটাটা লোড করেছি উপরে দেখেন এই ডেটাটাকে কিন্তু আমি ডিএফ দ্বারা ডিফাইন করেছি। ওকে, সো ডিএফ দ্বারা ডিফাইন করার কারণে এখন আমি যে কাজগুলোই করব সব ডিএফ, ডিএফ বলতে ডেটা ফ্রেম বোঝাচ্ছে। তো সেই জিনিসটা হেড মানে হচ্ছে প্রথম 5টা বা প্রথম 10টা যদি আমি প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে আমি হেড ইউজ করি। আমি যে হেডের ভিতরে 10 দেন তাহলে 10টা প্রিন্ট হবে, যদি 20 দেন তাহলে 20টারও প্রিন্ট হবে। তো নর্মালি হেড দিলে প্রথম 5টারও প্রিন্ট হয়, যদি এটা হচ্ছে ডিফল্ট। যদি আপনি কিছু নাও দেন তাও হচ্ছে 5টা কলাম বা 5টা আপনার রো সে হচ্ছে দেখাবে। তো এটা যদি আমি রান করি, দেখেন আমাকে কি দেখাচ্ছে যে নাম্বার অফ রোজ, অর্থাৎ এখানে 20,000 রোজ আছে, এবং নাম্বার অফ কলামস এখানে 16টা হচ্ছে কলাম আছে। সব জিনিসগুলোর সাথে একটু আমরা দেখি, এই জিনিসগুলো পরিচিত হলে ভালো হয়। যেমন আইডি, অর্থাৎ আইডি বলতে নির্দিষ্ট প্রপার্টির একটা আইডি, এবং নেম ওই হাউস বা অ্যাপার্টমেন্টের, যেমন আমাদের বিভিন্ন বাসার নাম থাকে তো এখানে নামগুলোকে বোঝানো হয়েছে। এবং হোস্ট আইডি, অর্থাৎ যে অ্যাপার্টমেন্টটা ভাড়া দিচ্ছে বা সেল করতেছে বা রেন্টে দিচ্ছে তার একটা আইডি, এবং সেখানে হোস্টের নাম আছে, অর্থাৎ এই আইডির করেসপন্ডিং এই নাম। এরপর আছে নেইবারহুড গ্রুপ। নেইবারহুড গ্রুপ বলতে বোঝায়, যেমন আমি যদি বলি ঢাকার ভিতরে মিরপুর, একটা বড় একটা গ্রুপ সেকশন মিরপুর, এখন নেইবারহুড গ্রুপ বলতে মিরপুর বোঝালাম, এবং নেইবারহুড বলতে আমি বোঝাচ্ছি ধরেন মিরপুর 1, 2, অর্থাৎ নেইবারহুড গ্রুপটা হচ্ছে বড় এরিয়া, এবং নেইবারহুড হচ্ছে ওই বড় এরিয়ার ভিতরে স্পেসিফিক একটা পোর্শন। যদি মিরপুর বলি আপনি হয়তো নেইবারহুডের ভিতর বলতে পারেন মিরপুর 1, মিরপুর 2, মিরপুর 10। ওকে, এবং ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই দুইটা হচ্ছে কোঅর্ডিনেটর, অর্থাৎ এক্সাক্ট লোকেশন এইটা দ্বারা ডিফাইন করা যায়, অর্থাৎ আপনার আর এক্স্যাক্টলি আপনি কোথায় আছেন এই দুইটা ইনফরমেশন যদি আমার কাছে থাকে তাহলে এক্সাক্ট লোকেশনটা বের করা যায়। এরপর হচ্ছে রুম টাইপ। রুম টাইপ বলতে এখানে কি কি ধরনের রুম আছে, প্রাইভেট, এন্টায়ার রুম অথবা অ্যাপার্টমেন্ট অথবা শেয়ার্ড রুম, এই জাতীয় কিছু কিছু রুমের টাইপস দেয়া আছে। প্রাইস, অর্থাৎ এই রুমগুলোর প্রাইস কত, এই যে প্রত্যেকটা এরিয়া ভেদে প্রত্যেকটা রুম ভেদে আপনার প্রাইস কত, এগুলো কিন্তু আসলে ডলারে, যেহেতু ইউএস এর একটা ডেটা সেট, সেগুলো সব ডলারে, অর্থাৎ ইউএস এর নিউ ইয়র্ক সিটির একটা ডেটা সেট। $149, $225, $150 এই ধরনের প্রাইসিং সেট করা আছে, এবং এখানে মিনিমাম নাইটস বলতে মিনিমাম কতদিনের জন্য নিতে হবে সেই জিনিসটার একটা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ যে প্রথমটা যদি দেখি প্রাইভেট রুম, অর্থাৎ প্রাইভেট রুম মোটামুটি মিনিমাম আপনার একদিনের জন্য নিতে হবে। আবার যদি বলি যে এইখানে যে ইন্টার অ্যাপার্টমেন্ট রুম মিনিমাম 10 দিনের জন্য নিতে হবে। তো এইগুলো হচ্ছে যে হোস্ট থাকে, অর্থাৎ যে রেন্টটা করে তাকে আসলে জিনিসগুলো নিজের মতো সেট করে দিতে হয়। নাম্বার অফ রিভিউস, অর্থাৎ ওই হাউস বা অ্যাপার্টমেন্টে থাকার পর তারা কোথায় 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 রিভিউ দিয়েছে। লাস্ট রিভিউ ডেট এন্ড রিভিউস পার মান্থ, এখানে একটা অ্যাভারেজ দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মাসে মোটামুটি কতগুলো রিভিউ আসে সেই জিনিসটা। ক্যালকুলেটেড হোস্ট লিস্টিং, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে ধরেন আমার প্রপার্টি অনেকগুলো আছে, তো সেখানে আমি কতগুলো অ্যাড দিয়েছি বা সার্কুলার দিচ্ছি যে আমার বাসার জন্য, ধরেন আমার 2টা অ্যাপার্টমেন্ট আছে, একটা আমি শেয়ার দিব রেন্ট, এবং একটা হচ্ছে আমি পুরো অ্যাপার্টমেন্টটাই ভাড়া দেবো, সেখানে কিন্তু আমার দুইটা হোস্ট লিস্টিং দুইটা। এবং এখানে অ্যাভেলেবিলিটি হচ্ছে 365, অর্থাৎ এইটা বছরে, অর্থাৎ কতদিন আপনি কতদিন ফাঁকা থাকবে বা
অ্যাভেলেবেল পাবেন আর কি। মোটামুটি দেখা যাচ্ছে যে 365 দিনই আপনি এখানে রুম বুক করতে পারবেন। কিছু কিছু জায়গার উপর ডিপেন্ড করে দেখা যায়, যেমন এখানে 194, অর্থাৎ আপনি 194 দিন মোটামুটি বছরে অ্যাভেলেবেল পাবেন। তো এই হচ্ছে মোটামুটি ডেটা সেটের ডেসক্রিপশন। এবার যদি আমি চিন্তা করি যে আমি ডেটা সেটের কলামস গুলো দেখবো, কলামের টাইপস গুলো দেখবো, কতগুলো নাল ভ্যালু আছে সেগুলো দেখবো, তাহলে df.info, এই ডিএফটা যে আমি ডিফাইন করেছি, সবসময় যে ডিএফ ডিফাইন করতে হবে বিষয়টা তা নয়, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিতে পারেন, নো প্রবলেম। তো এইখানে দেখেন যে এখানে যেহেতু আমি দেখেন পান্ডাসে লোড করছি, তো এটা পান্ডাস ডেটা ফ্রেম দেখাচ্ছে। এখানে 2000 এন্ট্রিজ এবং 0 টু, অর্থাৎ 0 থেকে 19,999 কলাম, অর্থাৎ 0 থেকে যদি আমি শুরু করি কাউন্টটা, তাহলে কিন্তু 20,000ই হচ্ছে। এখানে কিন্তু 1 থেকে কাউন্ট করেনি। এরপর দেখেন এখানে প্রত্যেকটার কলামের কতগুলো নট নাল ভ্যালু আছে এবং ডেটা টাইপ আছে সেগুলো আমাদেরকে বলতেছে। অর্থাৎ আইডি 20,000 আইডি আছে এবং 20,000 আইডি কোনো কোনো নাল ভ্যালু নাই, এবং এর ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার 64। এবং এই হোস্ট আইডিটা দেখেন, হোস্ট সরি নেমটা দেখেন, নেমে কিন্তু দেখা যাচ্ছে যে আমার টোটাল নট নাল ভ্যালু আছে 19,985, অর্থাৎ বাদ বাকি 20,000 থেকে যদি আমি 19,985 বিয়োগ করি, যতগুলো থাকতেছে ততগুলোই কিন্তু আমার নেমের এখানে কি মিসিং ভ্যালু আছে। এবং এটা থাকার কথা স্ট্রিং এ আছে। দেখবেন অনেক সময় আইডি স্ট্রিং এ থাকে, ওই ডেটা টাইপটা তখন ভুল। নেম থাকে হচ্ছে আপনার অন্য কোনো ফরম্যাটে থাকে, তখন ওইটা ভুল। নেম সবসময় স্ট্রিং হবে, আইডি সবসময় কি ইন্টিজার হবে। নেম কি জাস্ট আপনার একটা টেক্সট, টেক্সট সবসময় হয়তো ক্যারেক্টারে অথবা কি স্ট্রিং এ থাকে, বাদ বাকি আইডি ইন্টিজারে থাকে। এরপরে হচ্ছে আপনার যদি আমি বলি যে ল্যাটিটিউড লঙ্গিটিউড, অর্থাৎ এগুলো কিন্তু ইন্টিজার বলতে আপনার এক্স্যাক্টলি একটা সংখ্যা, 2, 3, 4, 5 এই ধরনের সংখ্যা। কিন্তু আমি যদি বলি যে 2.3, 2.5, সেগুলো কিন্তু আর ইন্টিজার থাকে না, তখন সেগুলোকে বলা হয় ফ্লোটিং নাম্বার। তো তখন সেক্ষেত্রে আমরা যেহেতু ল্যাটিটিউড এবং লঙ্গিটিউডের দশমিক সংখ্যা আছে, যেমন উপরে যদি আমি একটু দেখি, দেখেন এখানে ল্যাটিটিউডে আছে 40.64, বা লঙ্গিটিউডে আছে -73.97। তো এই জন্য এখানে কিন্তু আমার ফ্লট, এখানে মোটামুটি ইন্টিজার, স্ট্রিং এবং ফ্লট, এই 3 টাইপের ডেটা সেটই আছে। এবং দেখা যাচ্ছে যে নিচের এইগুলো লাস্ট রিভিউ, এখানে কিন্তু 16,644টা নট নাল ভ্যালু আছে, অর্থাৎ বাদ বাকিগুলো কিন্তু মিসিং। তো এই মিসিং ভ্যালুগুলো এবার আমরা আইডেন্টিফাই করছি কোনটাতে এক্স্যাক্টলি কতগুলো মিসিং আছে। তো এখানে আমি একটা ডেসক্রিপশন লিখে দিয়েছি যে নেম হ্যাজ এ ফিউ মিসিং ভ্যালু, হোস্ট নেম হ্যাজ এ ফিউ মিসিং ভ্যালু, এবং রিভিউস পার মান্থ এখানে কিছু মিসিং ভ্যালু আছে। তো এই মিসিং ভ্যালু গুলো সবসময় আমাদের যে মিসিং ভ্যালু হলে জিনিসটাকে বাদ দিতে হবে, এই জিনিসটা সবসময়ের জন্য সঠিক না। যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের মিসিং ভ্যালু গুলো ইম্পিটেশন করতে হয়। ইম্পিটেশন কেমন, হয়তো থাকতে পারে আমি মিন দিয়ে করতেছি অথবা মুড দিয়ে করতেছি, ওই ডেটা সেটের উপর ডিপেন্ড করে আমরা মিন, মুড অথবা কি মিডিয়ান দিয়ে ওই ডেটাগুলো রিফিল করে ফেলতে পারি। বাট আপাতত আমরা যে জিনিসগুলোকে মিসিং আছে, যেমন নেমের ক্ষেত্রে যে জায়গাগুলো মিসিং সেগুলো আমরা আননোন দিয়ে ফিল আপ করতেছি, এবং রিভিউজ যে জায়গাগুলো মিসিং সেগুলো আমরা 0 দিয়ে ফিল আপ করতেছি। এবং দেখেন আমাদের কিন্তু এখানে আইডি নেম, অর্থাৎ আইডি নেম এবং লাস্ট রিভিউ, এটা কোনো আসলে কাজে লাগতেছে না। আপাতত আমার যেটা মনে হচ্ছে যে না, আমার এই এই অ্যানালাইসিস, এই কলামগুলো হচ্ছে আমার কোনো কাজে লাগবে না, সেই কলামগুলো আমরা ড্রপ করে দিতে পারি। ড্রপ করা মানে কিন্তু এই আপনার মেইন ডেটা সেট থেকে ডিলিট করা না, ড্রপ করা মানে হচ্ছে আপনি এই নোটবুকে যে ডেটা সেটটা লোড করেছেন সেখান থেকে 2টা কলাম বাদ দেয়া। সো মিসিং ভ্যালু বের করার খুব সহজ হচ্ছে ফরমেশন হচ্ছে df.isNull, অর্থাৎ df.isNull মানে এক্স্যাক্টলি কতগুলো নাল ভ্যালু আছে, এবং সাব মানে ওই টোটাল কলামে বা টোটাল কলামে কতগুলো এক্স্যাক্টলি মিসিং ভ্যালু আছে, সবগুলোকে একটা যোগ করে এনে আপনাকে দিয়ে দিবে। আর একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন হচ্ছে, যখন মোটামুটি মেইন ডেটা নিয়ে কাজ করবেন, সবসময় চেষ্টা করবেন মেইন ডেটার একটা কপি নিয়ে কাজ করতে, যাতে মেইন ডেটাকে আমরা কখনো কোনো কোড দ্বারা ম্যানিপুলেশন না হয়। হোক আমার যদি যে ডেটাটা আমি লোড করে কাজ করতেছি, একটা ডেটা যদি আমি কপি নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আমাদের যদি কোনো একটা ভুল ইনফরমেশন বা ভুল একটা কোড রান হয়ে যায়, ডেটা যদি কোনো একটা ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু মেইন ডেটাটার প্রবলেম হয় না। তো এই জন্য কি দেখেন এখানে আমরা মেইন ডেটার একটা কপি নিয়ে নিয়েছি, ডিএফ ক্লিন ইকুয়াল df.copy, অর্থাৎ এই ডিএফ এর যে কপিটা, সেটা কপিটা আমরা নিয়ে নিচ্ছি।
এবং যে ডিএফ ক্লিন্ট, অর্থাৎ যে ডিএফ ক্লিনটা যে নতুন নামে যে ডেটা সেটটা নিলাম, সেই ডেটা সেটের যে নেম কলামটা, অর্থাৎ সেই কলামটা আমরা ফিল কি করতেছি, যেটা আগেই বললাম যে যেখানে মিসিং ভ্যালু আছে সেখানে। হ্যালো, কেউ কোনো কোশ্চেন করলেন? কোনো কোশ্চেন থাকলে সাথে সাথে রেইজ করতে পারেন, নো প্রবলেম। ওকে, তাহলে নেম হচ্ছে আমরা আননোন দিয়ে ফিল আপ করতেছি, এবং এখানে যে হোস্ট নেম আছে, হোস্ট নেমটাকেও যদি আমরা মিসিং পাই সেক্ষেত্রে আননোন দিয়ে ফিল আপ করতেছি। এবং রিভিউজ পার মান্থ, এখানে যদি কোনো একটা মিসিং ভ্যালু থাকে সেটাকে আমরা 0 দিয়ে ফিল আপ করে দিচ্ছি। এবং সেক্ষেত্রে আরেকটা কি বললাম, যে আমরা দুইটা কলাম এখান থেকে আমরা ড্রপ করে দিচ্ছি। ড্রপ করা মানে, যেটা আরেকবার বললাম, ড্রপ করা মানে মূল ডেটা সেট থেকে রিমুভ করা না, আপনি যে ডেটাটা পান্ডাসে লোড করছেন সেখান থেকে জাস্ট ওই দুইটা যে ফিচার, সেই দুইটাকে বাদ দেয়া। তাহলে এই যে জিনিসগুলোকে আমি মিসিং ভ্যালু যেগুলো ছিল সেগুলোকে ফিল আপ করলাম, এবং এই যে দুইটা কলাম, সেই দুইটা কলাম কিন্তু আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। এবং দেখেন এইখানে কিন্তু কি ছিল, যে যখন মিসিং ভ্যালু থাকা অবশ্যই, অর্থাৎ মানে ডেটা ক্লিন করার আগে আমাদের কতগুলো সেগুলো দেখাবে। এবং এইখানে যে ডেটা, এই যে সেকেন্ড যে পোর্শনটা ডেটা ক্লিন করলাম, ডেটা ক্লিন করার পর আমাদের মিসিং ভ্যালু ঠিক কতটা আছে সেটা আমরা দেখবো। অর্থাৎ দুইটা কম্পেয়ার করবো, ডেটা ক্লিন করার আগে কতগুলো মিসিং ভ্যালু ছিল এবং ডেটা ক্লিন করার পরে কতগুলো মিসিং ভ্যালু আছে, আমরা ঠিকঠাক করতে পেরেছি কিনা সেই জিনিসটা আমরা চেক করব। ওকে, সো এই সেলটা আমরা রান দেই। দেখেন ডেটা ক্লিনিং এর আগে, অর্থাৎ বিফোর ক্লিনিং এর আগে আমাদের কি কি আসছে দেখেন। নেমে ছিল 15টা মিসিং ভ্যালু, এরপর হোস্ট নেমে ছিল 14টা মিসিং ভ্যালু, লাস্ট রিভিউতে মোটামুটি 3,500, এবং রিভিউজ পার মান্থে মোটামুটি 3,500 ছিল। এবার যখন আমি আফটার মিসিং ভ্যালু, সরি আফটার ক্লিনিং করার পরে দেখেন আমাদের কতগুলো মিসিং ভ্যালু আছে, সবগুলোই কিন্তু 0। তার মানে কি, আর কিন্তু আমাদের, অর্থাৎ কোনোটাই কোনো মিসিং ভ্যালু নাই। সো এই মিসিং ভ্যালু ফিল আপ করার একটা খুব বেসিক একটা ফর্মুলেশন। এটা যেটা বললাম, এটা বিভিন্ন ডেটা সেট ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। কখনো হয়তো আমাদের মিন, কখনো মোড, কখনো মিডিয়ান দিয়ে ফিল আপ করতে হতে পারে, কখনো কখনো অ্যাভারেজ, যেটা বললাম অ্যাভারেজ অ্যাগ্রিগেশন করে কোনো একটা ফিল আপ করা যেতে পারে। এটা ডেটা সেটের উপর ডিপেন্ড করে আসলে। এরপর আমরা একটা সামারি স্ট্যাটিস্টিক্স দেখবো, এবং এর ভিতর থেকে আউটলায়ার্স গুলো কিভাবে দেখা যায় সেই জিনিসটা আমরা একটু দেখবো। তো এইখানে নিউমেরিক্যাল যে ডেসক্রিপশন, অর্থাৎ ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেটাকে বলে, অর্থাৎ মিন, মিডিয়ান, ভেরিয়েন্স, এবং আপনার কোয়ান্টাইল, ফার্স্ট কোয়ান্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ান্টাইল যেগুলো বের করতে হয়, সেগুলো একটা কমান্ডেই বের করা যায়, এটা হলো ডেসক্রাইব। অর্থাৎ যে ডেটাটা আমি কপি করে নিয়েছিলাম, সেই ডেটা কপি যে নামটা ছিল সেটা কিন্তু ডিএফ ক্লিন, এবং এই ক্লিনের এই ডিএফ অর্থাৎ ডেটা ফ্রেমের আমরা ডেসক্রাইব করতে চাই, অর্থাৎ ডেসক্রিপশনটা দেখতে চাই। যেহেতু এখানে অনেকগুলো নিউমেরিক্যাল কলাম আছে, এগুলো ডেসক্রাইব করা পসিবল। এবং এখানে একটা জিনিস ক্লিয়ার করা দরকার, যদি কোনো কলাম স্ট্রিং থাকে অথবা টেক্সট থাকে, সেগুলোর জন্য কিন্তু ডেসক্রাইব না, ডেসক্রাইব অনলি ওয়ার্ক ফর নিউমেরিক্যাল ভেরিয়েবল। সো এটা যদি রান করি, যে দেখেন এখানে কি কি আসছে, কাউন্ট আসছে, মিন আসছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসছে, মিনিমাম আসছে। এই 25% বলতে বোঝায় আমাদের ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, যে প্রথম 25%, এই 50% যেটা বলা হয় সেকেন্ড কোয়ার্টাইল, এটাকে বলা হয় যে মিডিয়ান, এবং 75% যেটাকে বলা হয় থার্ড কোয়ার্টাইল। তো এবং ম্যাক্স বলতে সর্বোচ্চটা বোঝায়, যে মিনিমাম এবং ম্যাক্সিমাম। তো এই এই যে 25%, 50%, 75%, এগুলো হচ্ছে আমার কোয়ার্টাইল নির্দেশ করে। এবং আমরা যদি একটু প্রাইসে দেখি, যেমন আমাদের আউটলেটটা কিভাবে আমরা হ্যান্ডেল বা কিভাবে বোঝা যায়, তার একটা যদি একটা প্রসেস দেখাই, খেয়াল করবেন যে আমার হচ্ছে মিন আছে, অর্থাৎ অ্যাভারেজ প্রাইস আছে 153। ওকে, 153 হচ্ছে আমার অ্যাভারেজ প্রাইসিং। এবং এই ক্ষেত্রে যদি 50% এটা ধরি, যে আমার মিডিয়ান হচ্ছে 112, কিন্তু দেখেন আমার ম্যাক্সিমাম ভ্যালুটা কিন্তু 10,000। তাহলে আমার মিন হচ্ছে 153, আমার মিডিয়ান হচ্ছে 112, কিন্তু আমার ম্যাক্সিমাম যে ভ্যালুটা সেটা আসছে কত, প্রায় $10,000। তো এটা কিন্তু আসলে খুবই কি বলবো, খুবই বড় একটা অবজারভেশন বা আউটলায়ার। অর্থাৎ ধরেন আপনাকে যদি এখন একটা এক্সাম্পল দিই, মিন মিডিয়ানের, ধরেন আপনার তিনজন বন্ধু, আপনার তিনজন বন্ধু
একসাথে বসছেন, প্রথম জনের কাছে 10 টাকা আছে, দ্বিতীয় জনের কাছে 10 টাকা আছে, এবং তৃতীয় যেজন তার কাছে মনে হয় 2000 টাকা আছে। এরপর সাপোজ আমরা তিনটাকে যদি অ্যাভারেজ করি, দেখা যাবে যে এক একজনের ভাগ্যে 700-800 টাকা করে পড়তেছে, কিন্তু আপনার অ্যাকচুয়াল পকেটে কিন্তু 10 টাকা নাই, মানে 10 টাকা আছে, 10 টাকার বেশি নেই। তাহলে এই যে অ্যাভারেজটা দেখাচ্ছে, তখন অ্যাভারেজটা কিন্তু আপনার ভুল ডিসিশন মেকিং করে। তো এই জন্য আমাদের যখন আমরা ইডিএ করি, তখন আমাদের প্রথম কাজ হচ্ছে ডেটা ক্লিনিং এর পরে, মিসিং ভ্যালু হ্যান্ডলিং এর পরে আউটলায়ার গুলোকে রিমুভ করে দেয়। কারণ এই আউটলায়ার গুলো যদি আমাদের ডেটা সেটে থাকে, আমাদের ইন্টারপ্রিটেশন ভুল হতে পারে। তো এখানে আমি সেই প্রাইসের জিনিসটাই ডিসকাশন করেছি, যে মিন প্রাইস হচ্ছে 153, মিডিয়ান প্রাইস 112, এন্ড ম্যাক্স প্রাইস ইজ $10,000। সো এখানে সেটাই বলেছে যে the difference between the median and the maximum shows that there are extreme high price outlier in housing and rental data. This is very common, but so in the market analysis, but typical analysis করে আমরা যেটা বা analysis এর উপর ডিপেন্ড করে যেটা বোঝা যায়, মোটামুটি আমরা 99% ডেটা দেখবো, এবং বাকি যদি 1% থাকে, সেই 1%কে আমরা বাদ দেবো। 99% ডেটা দেখার জন্য আমাকে কি করতে হবে? ধরেন আমি যে কোয়ান্টাইল বললাম, কোয়ান্টাইল যেটা বললাম সেটা হচ্ছে একটা 25%, 50%, 75%। তো আমি দেখবো যে প্রাইস যদি 99% প্রাইস কত লিমিটের ভিতরে আছে, অর্থাৎ আমাদের আর একবার বলছি, 99% ফ্ল্যাটের প্রাইস বা অ্যাপার্টমেন্টের প্রাইস মোটামুটি কোন রেঞ্জের ভিতরে আছে, বা সর্বোচ্চ কতটুকু আমার হচ্ছে কি কভার করতেছে, সেই জিনিসটার জন্য আমি যে আমার ডিএফ ক্লিনের যে প্রাইস যে কলামটা, সেই কলামটার কোয়ান্টাইল কোয়ান্টাইল কত রাখতেছি? 0.9, অর্থাৎ 99% আমি দেখতে যাচ্ছি যে 99%-এর ভিতরে আমার এক্স্যাক্টলি হাইয়েস্ট প্রাইস লিস্টটা কত। অর্থাৎ যেহেতু আমার একদম ম্যাক্স হচ্ছে 10,000, তো আমরা চাচ্ছি না ওইটা রাখতে, সেই জন্য আমি একটা টেস্ট করে দেখতেছি যে 99%-এর ভিতরে কতগুলো রেঞ্জ আসে। এবং এখানে যে যে প্রাইস লিমিটটা বলেছি, এই প্রাইস লিমিটটা দেন আমরা কি করেছি, যে আমাদের মেইন যে প্রাইসের সাথে কলামের সাথে যে লেস দ্যান অর ইকুয়াল বলেছি, অর্থাৎ যে প্রাইসটা আমার আসবে, অর্থাৎ অ্যাকচুয়ালি ওই 99%-এর ভিতরে এক্স্যাক্টলি কতগুলো রো আমার কভার করতেছে, অর্থাৎ কতগুলো অ্যাপার্টমেন্ট আমার কভার করতেছে। তো সেই জিনিসটার জন্য আমরা এখানে এই লেস দ্যান অর ইকুয়াল সাইনটা ইউজ করেছি। তো এটা যদি এবার আমরা একটু রান দেই, দেখেন এখানে বলেছে 99% of all listings are priced at or below 799, অর্থাৎ 99% ফ্ল্যাট বা হচ্ছে অ্যাপার্টমেন্টের প্রাইস হচ্ছে আমার $799। আর বাদ বাকি 1%-এর ভিতরে ওই $10,000 বা $9,000 এরকম যে প্রাইস লিস্টিং গুলো আছে, সেরকম কতগুলো আছে? 196টা, অর্থাৎ 99% আমাদের হচ্ছে $799, এবং বাকি যে 1% আছে, 1%-এর ভিতরে কতগুলো আছে? 196টা রোয়ে এই ধরনের আউটলায়ার আছে, যেগুলো আমরা হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা বলেছি যে আমাদের আউটলায়ারটা যদি বাদ না দিই, সেহেতু আমাদের ডেটার ডিসিশন মেকিং এ আমাদেরকে ভুল পথে আর কি প্রভাবিত করতে পারে। ওকে, তো এই জিনিসটারই আমরা হচ্ছে একটা প্লট করব। প্লটের ভিতরে আমরা ফিগার সাইজটা ডিফাইন করে দিয়েছি, এবং এখানে একটা হিস্টোগ্রাম প্লট করব। সেটা কার উপর করবো? অবশ্যই কি প্রাইসের উপর, এবং সেটার বিন সেট করে দিয়েছি কেডি ট্রু, অর্থাৎ ডেনসিটি প্লট, এবং কালার আমরা টিএল কালার দিয়ে দিয়েছি। এখানে বিভিন্ন রকমের কালার আপনারা দিতে পারেন। আপনারা যদি সিবর্নের অফিসিয়াল লাইব্রেরিতে যান, আপনি ডিফারেন্ট কাইন্ডস অফ কালার পাবেন, যে কোনো একটা আপনি দিতে পারেন। সো পিএলটি ডট টাইটেল, সো টাইটেল আমরা একটা সেট করে দিলাম, এটা নিজের ইচ্ছা মতো টাইটেল দিতে পারেন। এক্স লেভেল, অর্থাৎ আমার এক্স অ্যাক্সিস এ কি নাম হবে, ওয়াই লেভেল হচ্ছে আমার ওয়াই অ্যাক্সিস এ কি লেভেল হবে। এরপর কিছু কালার দিয়ে দিয়েছি আমাদের, যে প্রাইসের মিন কালারটা কি হবে, মিডিয়ান কালারটা কি হবে, অর্থাৎ এই যে এ এক্স ভি লাইন, অর্থাৎ আমাদের যে প্লটটা হবে, প্লটের মাঝখানেও আমরা মিন এবং মিডিয়ানের দুইটা লাইন টানবো। সেই দুইটা লাইনের স্টাইল কি হবে, একটা কালার রেড দিয়েছি, একটা অরেঞ্জ দিয়েছি, লাইন স্টাইল কি হবে সেটা ফিক্স করে দিয়েছি, লেভেল কি হবে সেটা ফিক্স করে দিয়েছি। এভাবে বিভিন্ন জিনিস সেট করে দেওয়া যায়। এবং আমাদের দেখেন পিএলটি ডট লিজেন, লিজেন বলতে বোঝায় আপনার উপরে দিক নির্দেশিকা, অর্থাৎ হলুদ রং দ্বারা কি বোঝায়, আহ লাল রং দ্বারা কি বোঝায়, এটা বোঝানোর জন্য পাশে যে আমরা একটা ইন্ডিকেটর রাখবো, সেই জিনিসটার নাম হচ্ছে লিজেন। এবং পিএলটি ডট শো মানে হচ্ছে প্লটটাকে আমার এখানে শো করাইতে হবে। তো যদি দেই, দেখেন এই যে জিনিসটা দেখেন, তাহলে এইটা হচ্ছে আমার লিজেন্ড। এই যে মিডিয়ান যেটা আমি বলতেছি, দেখেন এই যে ইন্ডিকেটরটা মিডিয়ান এবং মিন, এটা আমার হচ্ছে ইন্ডিকেটর। এবং দেখেন আগের কিন্তু মিন প্রাইস একটু ডিফারেন্ট ছিল, আগেরটা ছিল কত
একটু দেখি। আগের মিন প্রাইস ছিল 153 এবং মিডিয়ান ছিল 112। এবার কি একটু দেখেন চেঞ্জ হয়েছে, কারণ কি আমরা ওই যে 196টা বাদ দিয়ে দিয়েছি, যার ফলে কিন্তু এই মানে চেঞ্জটা হয়েছে। এবং এই দেখেন আমাদের মোটামুটি যে রেড কালার সেটা আমার মিডিয়ান দেখেন শো করতেছে, এবং মিন প্রাইস যেটা সেটা আমার কিন্তু ওই যে অরেঞ্জ কালার শো করতেছে। আর এইখানে দেখেন কেডিই টু, অর্থাৎ এইটা দেওয়ার ফলে আমাদের এই যে লাইন অর্থাৎ ডেন্সিটি প্লট সেটা কিন্তু আমাদের কাজে লেগেছে। এবং দেখেন আমার কিন্তু এখন কি প্রাইস রেঞ্জটা মোটামুটি কত, এই যে 800 অব্দি, অর্থাৎ মোটামুটি কি যে আমার 800-র উপরে, অর্থাৎ 799 ছিল, যদি এটাকে 800 বলে 800-র উপরে কিন্তু আর নাই। তো এগুলো কিন্তু আমরা ড্রপ করে দিয়েছি। এখানে সেম জিনিসই বলা হয়েছে। সো যে মেইন লিস্টিং দেখেন এইখানে হচ্ছে মোটামুটি প্রাইস গুলো এভারেজে কোন কত থেকে কতর মধ্যে পড়ছে। যদি আমি এখানে 50 ধরি, 50 থেকে মোটামুটি 200 এর ভিতরে মোটামুটি কি প্রাইস, বেশিরভাগ প্রাইসে কিন্তু এই ডিস্ট্রিবিউশনটার মধ্যে পড়তেছে। বাদ বাকি যেগুলো আছে খুব কম সংখ্যক লিস্টিং, অর্থাৎ কম সংখ্যক অ্যাপার্টমেন্ট বা হোম এর হচ্ছে রেন্ট খুব $500, $600 বা $700, খুবই কম। বুঝছেন, এখানে কিন্তু খুবই কম। মোটামুটি এখানে 50 থেকে যদি 200 ধরি, এর ভিতরে মোটামুটি যে অ্যাপার্টমেন্ট গুলো আছে সেগুলো প্রাইসিং সেট করা। এবার আমরা আসি রুম টাইপ এবং প্রাইসিং অ্যানালাইসিস, অর্থাৎ কোন রুমের প্রাইস কেমন সেটা আমরা জানতে চাচ্ছি। যে ডিফারেন্ট কাইন্ডস অফ, যদি আমার বিভিন্ন ধরনের রুম আমার আছে, সেই রুমগুলোর প্রাইস গুলো মানে রুম ভেদে প্রাইস গুলো কেমন, সেই জিনিসগুলো আমরা এখানে দেখব। কোশ্চেন একটা হচ্ছে আমাদের, হট টাইপস অফ রুম আর মোস্ট কমনলি লিস্টেড এন্ড হাউ ডাজ দিস লিস্টিং প্রাইস ডিফার বাই রুম টাইপ। ওকে, তো এখানে আমরা একটা প্লট করি, যে প্লটে আমরা আসলে কি করতেছি, যে ডিএফ ফিল্ডটা, যে ডেটা ফ্রেমটা আমার আছে, ডেটা ফ্রেমের যে কলাম, কলাম হচ্ছে রুমটা, এবং এই কলাম নেমগুলো এক্স্যাক্টলি সেম ভাবে দিতে হয় আপনার। আমি যে প্রথমে যে ডেটা সেটটা লোড করেছিলাম, এই ডেটা সেটের যে কলাম নেম গুলো এক্স্যাক্টলি সেম নেম কিন্তু আপনার দিতে হবে একদম, সবকিছু মেনটেন করে। নাহলে কিন্তু, যদি আমি এখানে ধরেন রুম টাইপ এর এখানে ধরেন একটা এস দিয়ে দিই, যদি আমি এটা রান করি, দেখবেন এটা কিন্তু রান হবে না। দেখছেন কি দেখাচ্ছে, মানে এই যে রুম টাইপস আমাকে কিন্তু ইন্ডিকেট দিয়ে দিচ্ছে যে এখানে রুম টাইপস বলে কিছু নাই। তো আমার এখানে কি করতে হবে, দেখে ফিক্স করতে হবে যে রুম টাইপস। ভ্যালু কাউন্টস দিয়ে বোঝায় যে এক্স্যাক্টলি যতগুলো ক্যাটাগরির রুম আছে, ওই রুমগুলোর সংখ্যা পার ক্যাটাগরি অনুযায়ী কত, সেই জিনিসটা। এবং সেই জিনিসটার এখানে একটা ভিজুয়াল প্লট আমরা করতেছি। তাহলে রান করি, দেখেন তাহলে এখানে কি, যে লিস্টিং পার রুম টাইপ, এন্টায়ার হোম অর অ্যাপার্টমেন্ট, এই তিনটা ধরনের রুমই সবচেয়ে বেশি। তাহলে কি এন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট, এগুলো 10,000। দেখেন এন্টায়ার হোমে এইগুলোই হচ্ছে 10,000, প্রাইভেট রুম 8,551, এবং শেয়ার যে রুমগুলো সবচেয়ে কম মোটামুটি 299টা। এবার এটা যদি আমি একটা ভিজুয়ালাইজ করি, যে সবচেয়ে বেশি ভিজুয়ালাইজ করার মানে একদম সংখ্যা এবং ভিজুয়ালাইজ দুইটাই যখন আমরা একসাথে করি, জিনিসটা দেখতে সুন্দর হয়। অর্থাৎ এই প্লট থেকে আমরা সেম বুঝতে পারতেছি যে এন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট হচ্ছে সবচেয়ে বেশি কাউন্ট, সবচেয়ে বেশি রেন্টে দেয়া আছে, এরপরে প্রাইভেট রুম এর সবচেয়ে বেশি, এবং এরপরে কি শেয়ার রুমের সবচেয়ে কম। মোটামুটি এখানে কত দেখলাম, 299টা। সো এভাবে জিনিসটা আমরা অ্যানালাইসিস করতে পারি। এবার সেকেন্ড কোশ্চেন আমাদের ছিল যে হাউ ডাজ দ্য লিস্টিং প্রাইস ডিফার্স বাই রুম টাইপ। ওকে, এখানে বলছে অ্যাভারেজ প্রাইস পার রুম টাইপ, অর্থাৎ মোটামুটি যা রুম আছে, যে অ্যাপার্টমেন্ট বা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, মোটামুটি অ্যাভারেজ প্রাইসটা কত। মানে এটা দেখলে ধরেন আপনি কোথাও যখন যান, কোথাও ঘুরতে যান, ধরেন কোনো দেশে আপনি যখন ট্যুরে যান, আপনি মোটামুটি জানতে চান যে ওই দেশে মোটামুটি 5 দিন আমি থাকবো, 5 দিনের অ্যাভারেজ কস্ট কত। যদি সাপোজ আমি ধরি যে 5 দিনের অ্যাভারেজ কস্ট $1,000, তাহলে কিন্তু মোটামুটি $1,000-এর চেয়ে আপনি একটু বেশি নিয়ে যাবেন, ধরেন $1,500 নিয়ে গেলেন। কিন্তু এক্স্যাক্টলি কিন্তু সবসময় যে $1,500 লাগবে বা $1,000 লাগবে, কমও লাগতে পারে। কিন্তু কি, আমার অ্যাভারেজটা জানা দরকার। অ্যাভারেজটা জানলে আমি সেই অনুযায়ী আমার কাছে অর্থটা নিয়ে যাইতে পারি, যাতে আমার কোনো বিপদ আপদ পড়লেও যাতে আমার কাছে সেফ থাকে। আমার কম লাগলে তো ভালো, বেশি লাগলেও যাতে আমার কি কোনো প্রবলেম না হয়। So, ঠিক এইভাবে সেই জিনিসটাও এখানে করতে হয়েছে। দেখেন ইন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট, অর্থাৎ পুরো বাসা যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ প্রাইস হচ্ছে অলমোস্ট $182। যদি প্রাইভেট রুম নিতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাভারেজ প্রাইস হচ্ছে $84। যদি শেয়ার রুম নিতে চান, সেক্ষেত্রে আপনার $77। মোটামুটি যদি শেয়ার রুমে যদি আপনি থাকেন, মোটামুটি আপনার প্রাইস কিন্তু অনেকাংশে কমে যাবে।
সরি। এবং এইখানেও সেই জিনিসটা বক্স প্লটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং বক্স প্লটের মোটামুটি এই জিনিসগুলোকে আমরা আউটলায়ার ধরি, বাট সব ক্ষেত্রে আমরা আউটলায়ার বলি না, কিছু কিছু ডেটা সেট ভেদে জিনিসটাকে আমরা রেখে দিই। এবং দেখেন মোটামুটি এই যে মাঝখানের যে লাইন, এটা কিন্তু আমাদের মিডিয়ান লাইন। ওকে, এবং এই যে এই লাইনটা অর্থাৎ ম্যাক্সিমাম থ্রেশহোল্ড, অর্থাৎ উপরের যে ব্ল্যাক লাইনটা, এটা হচ্ছে ম্যাক্সিমাম থ্রেশহোল্ড। অর্থাৎ যদি বলি যে ইন্টার হোম অথবা অ্যাপার্টমেন্টে সবচেয়ে বেশি সংখ্যক কি, সবচেয়ে বেশি প্রাইসিং আছে, অর্থাৎ সেটা কত, মোটামুটি $300 থেকে $400 মাঝখানে। ঠিক আছে। আবার যদি প্রাইভেট রুমের ক্ষেত্রে দেখি, এখানে ম্যাক্সিমাম থ্রেশহোল্ড হচ্ছে আমার 100 থেকে 200, অর্থাৎ যদি আমি ধরি 150-এর একটু উপরে, $150 উপরে। সো মোটা, এবং সবচেয়ে লোয়েস্ট কস্ট দেখবেন এখানে মোটামুটি 0 থেকে একটু বেশি, অর্থাৎ এখানে যদি আমি ধরি $20-30। সো এইটা দিয়ে একটা বোঝা যায় রেঞ্জ কতটা, কত থেকে কতর মধ্যে প্রাইসটা ওঠানামা করে। সো শেয়ার রুমের ক্ষেত্রেও তাই, শেয়ার রুমে দেখেন মোটামুটি একদম খুব লো লেভেল থেকে খুব কিন্তু উপরে ওঠেনি, অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে 200 কত দেখেছিলাম প্লাস $77। সো এখানে দেখলে দেখবেন যে 100 মোটামুটি নিচে যদি থাকে, এবং হাইয়েস্ট রেঞ্জটা বোঝাচ্ছে ওইটা হচ্ছে মিডিয়ান ছিল। এই যে এই শেয়ার রুমে যেটা, এটা কিন্তু মেন অর্থাৎ অ্যাভারেজ প্রাইস ছিল, এবং এইটা দ্বারা বোঝাচ্ছে এর রেঞ্জটা হাইয়েস্ট কত পর্যন্ত উঠতে পারে। অর্থাৎ শেয়ার রুমের প্রাইস মোটামুটি 100 থেকে $150 মতো উঠতে পারে হাইয়েস্ট। তো এখানে সেই জিনিসটারই ইন্টারপ্রিটেশন করা আছে যে ইন্টার ইন্টার হোম অথবা অ্যাপার্টমেন্ট ইজ দ্য বোথ দ্য মোস্ট ফ্রিকুয়েন্ট লিস্টিং অ্যান্ড মোস্ট এক্সপেন্সিভ। অর্থাৎ মানুষজন ইন্টার হোম অথবা অ্যাপার্টমেন্টই সবচেয়ে বেশি রেন্টে দেয়, এবং এগুলোরই কি প্রাইস মোটামুটি এক্সপেন্সিভ। এরপর যদি বলি নেইবারহুড গ্রুপ অ্যানালাইসিস, অর্থাৎ নেইবারহুড গ্রুপ অ্যানালাইসিস বলতে কোন এলাকায় আসলে সবচেয়ে বেশি প্রাইসিং হচ্ছে, কোন এলাকার রুমগুলো বেশি কস্টলি, সেই জিনিসটা যদি আমরা বের করতে চাই, এটা এখান থেকে বের করতে পারি। তাহলে আমাদের কলাম নেম কি, নেইবারহুড গ্রুপ, সেখানে আমরা ভ্যালু কাউন্টস করলাম, এবং কি সেখান থেকে যে প্রাইস দিলাম, এই যে নেইবারহুড গ্রুপের প্রাইস, এবং সেখানে প্রাইসের মিনটা বের করতেছে কিভাবে, যে স্পেসিফিক লোকেশন অনুযায়ী, যে যদি বলি আমি মিরপুর, বনানী, গুলশান, স্পেসিফিক জায়গা অনুযায়ী আমাদের ওই সিরিজ গুলা বা হচ্ছে আমাদের যে রুমের টাইপ গুলোর উপরে অ্যাভারেজ প্রাইসটা কত, সেগুলো আমি একটা কম্পারিজন দেখবো। তো দেখেন এখানে মোটামুটি কি বলেছে, নেইবারহুড গ্রুপ অর্থাৎ ম্যানহাটন যে জায়গাটা আছে, এই জায়গায় মোটামুটি এতগুলো আছে লিস্টিং, অর্থাৎ সবচেয়ে বেশি এই জায়গাটায় লিস্টিং করা আছে, অর্থাৎ রেন্ট দেয়া আছে এই জায়গায় সবচেয়ে বেশি। এরপরে আছে ব্রুকলিন, ব্রুকলিনে মোটামুটি 8,557টা রেন্টের অ্যাডস বা পোস্ট দেয়া আছে, এবং সবচেয়ে কম দেখা যাচ্ছে, যেহেতু আমরা প্রথম 5টা বের করেছি, তো সেখানে দেখা যাচ্ছে যে আইসল্যান্ড যেখানে, সেখানে 77টা। তো এইখানে কোন জায়গায় এক্স্যাক্টলি কতগুলো করে রেন্টে আছে বা রেন্ট অ্যাড দেয়া আছে সেগুলো বোঝানো হয়েছে, তাহলে বুঝতে পারি যে আমরা সবচেয়ে ম্যানহাটানে সবচেয়ে বেশি আছে। এবার যদি বলি ম্যানহাটানের অ্যাভারেজ প্রাইস কত, দেখেন ম্যানহাটানে কিন্তু যেরকম রেন্টও সবচেয়ে বেশি দেয়া আছে, এটা কিন্তু সবচেয়ে বেশি এক্সপেন্সিভ, মোটামুটি $163, $164 করে পার নাইট। আমি যদি বলি ব্রুকলিনে 120, আইসল্যান্ডে 199, কুইন্সে 96, এবং ব্রোনক্সে 88, অর্থাৎ জায়গা ভেদে আমাদের প্রাইসের অ্যাভারেজ কত সেটা আমি দেখতে পারলাম। তো এইটা যদি এখন আমি প্লটে দেখি, দেখেন প্লটে কিন্তু সবচেয়ে আমাকে বোঝাচ্ছে কি অ্যাভারেজ লিস্টিং প্রাইস বাই প্রো, অর্থাৎ ওই এলাকায় সবচেয়ে বেশি এয়ারবিএনবি যে রেন্ট গুলো, সেগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় কোন এলাকায়। এখান থেকে আমি বুঝতেছি আমার ম্যানহাটন যে এলাকাটায়, এটা সবচেয়ে বেশি রেঞ্জ পাওয়া যায়, এভারেজ প্রাইসও বেশি। So, এইখানে দেখলে আমাদের আরেকটু ক্লিয়ার হবে। এখানে 3টা জিনিসই আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ করেছি, যেমন প্রাইভেট রুম, এন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট, শেয়ার্ড রুম। অর্থাৎ দেখেন এখানে ব্রুকলিনে মোটামুটি সবচেয়ে কি, দেখেন এই যে অরেঞ্জ কালার, এটা হচ্ছে এন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট, এইটার মোটামুটি কি যে নাম্বার অফ লিস্টিং সবচেয়ে বেশি, অর্থাৎ ব্রুকলিনে সবচেয়ে বেশি কি যে এই শেয়ার্ড অ্যাপার্টমেন্টই রেন্টে ভাড়া হয়। আবার দেখেন ম্যানহাটানে কিন্তু সেম, সবচেয়ে বেশি ইন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট রেন্টের জন্য দেয়া হয়, এবং দেখেন বাদ বাকি গুলাই কিন্তু খুবই কম। তো এইখানে দেখেন ব্রোনক্সে কিন্তু শেয়ার্ড অ্যাপার্টমেন্ট কিন্তু নাই। তো আপনি যদি এখন সাপোজ ব্রোনক্সে আপনি যাচ্ছেন, আপনি তো জানেন যে সব জায়গায় শেয়ার্ড অ্যাপার্টমেন্ট মোটামুটি থাকে, কিন্তু
আপনি যদি আসলে এই অ্যানালাইসিসটা জানেন বা আপনি যদি এগুলো ঘাটাঘাটি করে না বের করেন, তাহলে আপনি ডোনাসে যাওয়ার পর কি হবে যে দেখলেন যে শেয়ার রুম নয়, আপনার হয় প্রাইভেট রুম অথবা ইন্টার হোম যে অ্যাপার্টমেন্ট গুলো আছে সেগুলো নিতে হচ্ছে। তো এই জিনিসগুলো থেকে কিন্তু এই ধরনের জিনিসগুলোকে এক্সপ্লেইন করা যায়। এবং দেখেন বেশিরভাগ জায়গায় কিন্তু শেয়ার্ড অ্যাপার্টমেন্টের সংখ্যা খুবই কম। ঠিক আছে, সবচেয়ে বেশি হচ্ছে আমাদের এন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট। তো সেম জিনিস এখানে ইন্টারপ্রিটেশনে বলা আছে। ইন্টারপ্রিটেশন মাঝে মধ্যে একটা জায়গায় হচ্ছে আহ, সংখ্যা চেঞ্জ হয়ে যাইতে পারে। তো ডেটা সেট গুলা কয়েকবার করে প্রসেসিং করা রান দেওয়ার ফলে দু একটা জায়গায় হয়তো আহ, সংখ্যার এদিক ওদিক হইতে পারে। এটা একটু আপনার যদি ভুল হয় আমাকে একটু জানিন। ওকে, এবার হচ্ছে যে স্পেশাল ম্যাপিং, অর্থাৎ যে আমাদের নিউ ইয়র্ক যে শহর, নিউ ইয়র্ক শহরে কোন কোন জায়গাগুলোতে আসলে এই ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড গুলো আছে, অর্থাৎ এক্সাক্ট লোকেশনটা কোন জায়গায়। তো এইটা বোঝার জন্য আমরা ম্যাটপ্লটলিব ইউজ করতে পারি বা ফলিয়াম ইউজ করতে পারি। যেমন রিকোয়ারমেন্ট ডট টেক্সট যে ফলিয়াম এই লাইব্রেরিটা ইউজ করতে পারি, অথবা কি আমাদের যে ডিফল্ট যে লাইব্রেরি গুলো ইউজ করি ম্যাটপ্লটলিব, সেই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু ইউজ করতে পারি। কার উপর করব? অবশ্যই প্রাইসের উপর করব, যেহেতু আমরা প্রাইস এবং হচ্ছে লোকেশন অনুযায়ী ডেটা সেট গুলো দেখতে চাই। তো সেই জন্য আমরা প্রাইস এবং ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড এই তিনটার উপরে আমরা স্ক্যাটার প্লটটা করব। এবং এইখানে ধরেন এখানে সিম্যাপ, আলফা, S10, ল্যান্ডউইথ, জিরো, এগুলো হচ্ছে নিজের উপর নিজের যখন যেটা মনে হয়, যেটা আপনার কাছে সুন্দর মনে হয় সেই জিনিসগুলো আপনি করতে পারেন। তো এরপর চার্টের কিছু লেভেল দেয়া আছে, চার্টের হচ্ছে প্যাডিং দেয়া আছে, ফন্ট ওয়েট দেয়া আছে। এখানে জাস্ট আমাদের কিছু স্টাইলিং পারপাসে এই জিনিসগুলো করা। তো এক্স লেভেল লঙ্গিটিউড, সেট ওয়াই লেভেল হচ্ছে ল্যাটিটিউড, এই জিনিসগুলো দেয়া। তো এটা যদি এখন আমি রান করি, দেখেন মোটামুটি একটা স্ক্যাটার প্লট। এবং এটা কিন্তু নিউ ইয়র্ক সিটির কোন কোন জায়গাগুলো সবচেয়ে বেশি প্রাইসিং। যেমন এখানে যদি বলি যে প্রাইস পার নাইট, অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে দেখা যায় প্রাইস পার নাইট, অর্থাৎ যতটা উজ্জ্বল দিকে যাচ্ছে সেই জায়গাগুলো কিন্তু প্রাইসিংটা বেশি। সো আপনি তখন ম্যাপ দেখে বুঝতে পারবেন যে এই যে জায়গাটা নিউ ইয়র্কের, এইখানে যে জায়গাটা, এই জায়গাটাই কিন্তু কি যে যে প্রাইস রেট সবচেয়ে বেশি। তো এই জায়গাটায় আপনি যখন যাবেন তখন কিন্তু আপনার বুঝতে হবে যে এই জায়গাগুলো হোম রেন্ট বা প্রাইসিং সবকিছু কিন্তু বেশি। যে জায়গাগুলো একদম কালো আছে সেই জায়গাগুলো হচ্ছে মোটামুটি আমার কি প্রাইস রেট কম। So, ওই জায়গাগুলো যদি আপনি টার্গেট করেন সেক্ষেত্রে আপনি কম প্রাইসে থাকতে পারবেন। তো এই প্লটটা একটুখানি আহ, খুব একটা এক্সপ্লেইনেবল না। তো এর চেয়ে এই জন্য যদি আমি ফলিয়ামটা ইউজ করি, সেক্ষেত্রে কি আমার প্লটটা খুব সুন্দর করে আমরা আরো ভিজুয়ালি দেখতে পারবো। তো এই যে হচ্ছে আমার ফলিয়াম ইউজ করেছে, যে ইম্পোর্ট ফলিয়াম ফ্রম ফলিয়াম ডট প্লাগইনস ইম্পোর্ট হিটম্যাপ। তো এইটা যখন আপনি রান করবেন, মোটামুটি 1 মিনিট, এটা যখন আপনি রান করবেন তখন আপনার এখানে একটা ফাইল সেভ হবে যে এআরএমডি ম্যাপ এইচটিএমএল। এই এইচটিএমএল ফাইলটা যদি আপনি ব্রাউজার ওপেন করেন, দেন হচ্ছে আপনার সুন্দর একটা ভিজুয়ালাইজ দেখতে পারবেন নিউ ইয়র্ক সিটি। সো আমি একটু যাই ব্রাউজারে, আমি একটু শেয়ারিংটা অফ করে আবার অন করতেছি। সো আমি যদি এখন আমার যে এয়ার এই যে এয়ারবিএনবি ম্যাপ ডট এইচটিএমএল ফাইলটা আমি যদি এখানে পেস্ট করে দিই, মোটামুটি দেখেন তাহলে কিন্তু এই যে নিউ ইয়র্ক যে সিটি, এই যে আমাদের নিউ ইয়র্ক সিটি, দেখেন নিউ ইয়র্ক এই সিটির আশেপাশে যে যে এলাকাগুলো আসলে প্রাইস রেন্টটা দিচ্ছে বা হাউস রেন্ট দিচ্ছে সেই জায়গাগুলো কিন্তু সহজে আইডেন্টিফাই করা যায়। এবং আপনি যতটুকু জুম করা যায় এখানে, সেখানে গেলে মোটামুটি এক্সাক্ট স্পট গুলো দেখতে পারবেন এবং কোন হাউসে আছে সেই হাউসটাও কিন্তু দেখতে পারবেন। যেমন এখানে যদি আমি বলি, এখানে কিন্তু এই যে 837 নম্বর হাউসে কিন্তু এই যে আমাদের যে ব্লুটিক আছে, এবং এই হাউসটা কিন্তু আমাদের রেন্টে তখন দিচ্ছে। তো এটা একটা আপনার ইনসাইট নেওয়ার জন্য ভিজুয়ালি আপনি কোন কিভাবে জিনিসটাকে শো করতেছেন বা কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতেছেন, দ্যাটস ইট। ওকে, আমরা নোটবুকে ফিরে যাই। Okay, তো এবার আমরা যদি বলি যে অ্যান্সার কি বিজনেস কোশ্চেন, সো এখান থেকে আমরা দুইটা জিনিস করতে পারি, যে হচ্ছে ফর এ বাজেট ট্রাভেলার,
অর্থাৎ যদি অ্যাজ এ বাজেট ট্রাভেলার হিসেবে কেউ ওইখানে যেতে চায় তাহলে কোন রুম বা কোন জায়গাগুলো সে প্রায়োরিটি দিবে। এবং আরেকটা হচ্ছে ফরে ইনভেস্টর, অর্থাৎ কেউ যদি কোনো জায়গায় ইনভেস্ট করতে চায় তাহলে তার কোন জায়গাগুলো ইনভেস্ট করতে হবে। এবং ইনভেস্ট গুলো সাধারণত কিসের উপর ডিপেন্ড করে, যে কতগুলো রেন্ট আছে, কত প্রাইস বেশি, যে আমি ইনভেস্ট করলে আসলে আমার সেই রিটার্নটা আসবে কিনা। ঠিক আছে, এই যে মেট্রিক্স গুলো মোটামুটি দেখে ইনভেস্টরদেরও মোটামুটি সাজেশন দেওয়া যায় যে তুমি এখানে ইনভেস্ট করো। যদি আমি এখানে দেখি যে এটা গ্রুপ বাই ফর্মুলা, যে চিপেস্ট রুম টাইপ কম্বিনেশন, সো মোটামুটি দেখেন যে চিপেস্ট রুম টাইপ যদি কম্বিনেশন অর্থাৎ বাজেট ট্রাভেলারদের জন্য যদি আমি এক্সপ্লেন করি, মোটামুটি এখানে ব্রোনক্সে প্রাইভেট রুম গুলোই আপনি মোটামুটি কি $61 আশেপাশে পাবেন। এবং মোটামুটি এখানে ব্রোনক্সে প্রায় 159টা রেন্টের অ্যাড বা বিজ্ঞাপন দেওয়া আছে, লিস্ট করা আছে। এই 159টা থেকে যে কোনো আপনি নিতে পারবেন। আবার এখানে সবচেয়ে যদি কম ধরি, কম হচ্ছে সবচেয়ে কম এখানে ব্রোনক্সেই। ব্রোনক্সে অ্যাভারেজ হচ্ছে মোটামুটি $61। এবং সবচেয়ে বেশি যদি ধরি, এবং ব্রোনক্সে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যদি ইন্টায়ার হোম অথবা অ্যাপার্টমেন্ট আপনি রেন্ট করতে চান তাহলে $130 মতো আপনার খরচ হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 102টা আপনার লিস্টিং করা আছে। এবার যদি আমরা যদি হাইয়েস্ট দেখি বা হচ্ছে যে প্রাইস হচ্ছে হাই রেভিনিউ এরিয়াস বা হচ্ছে সবচেয়ে বেশি প্রাইসের এরিয়া গুলো দেখি, সেক্ষেত্রে দেখা যাবে দেখেন যে আমাদের ম্যানহাটানে সবচেয়ে বেশি যে রুম টাইপ গুলো হোম, ইন্টার হোম অথবা অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্ট গুলো মোটামুটি অ্যাভারেজ প্রাইস হচ্ছে $202। এবং মোটামুটি এখানে 5,714টা আমার কি যে লিস্টিং করা অর্থাৎ অ্যাভেলেবেল আছে, এখান থেকে আমি বুক করতে পারবো। এবং অ্যাভারেজ রিভিউ দেখেন মোটামুটি 27টা বেশ রিভিউ দেওয়া আছে। তো রিভিউ গুলো দেখে বোঝা যাবে যে রুম গুলো কতটা ভালো বা খারাপ। তো এইখানে কোড গুলো জিনিসটা খুব ইজি কোড, অর্থাৎ আপনি যখন কোড গুলো করবেন, আমি কোড গুলো কোথার কোনটার ভিত্তিতে করতেছি এটা বুঝতে হবে। অর্থাৎ আপনি নেইবারহুড গ্রুপ অর্থাৎ কোন এলাকায় এবং কোন এলাকায় রুম গুলো কেমন প্রাইস সেগুলো দেখতে চাচ্ছেন। তাহলে রুম গুলো কেমন প্রাইস দেখতে হলে আপনার রুমের টাইপ গুলোকে আপনার নিয়ে আসতে হবে। এই জন্য আমার রুম টাইপ এবং এগ্রিগেশন করবো কার সাপেক্ষে, অ্যাভারেজ প্রাইস, মানে প্রাইসের সাপেক্ষে আমি অ্যাভারেজটা করবো। তাহলে প্রাইস এখানে আমাদের মেইন হচ্ছে আমাদের ভেরিয়েবল। এগ্রিগেশনের ভিতরে আমি প্রাইস দিলাম এবং প্রাইসের কি বের করবো, আমি মিন বের করবো। সেই জিনিসটা কিন্তু অ্যাভারেজ প্রাইস দিয়ে আমি এখানে ডিফাইন করেছি, যে অ্যাভারেজ প্রাইস। এরপরে যে ভেরিয়েবলটা সেটা হচ্ছে লিস্টিং কাউন্ট, কতগুলো আছে ওই প্রাইসের আশেপাশে, কতগুলো রেন্টে দেয়া আছে বা কতগুলো হোস্ট করা আছে, সেখানে প্রাইস নিচ্ছি এবং কি করতেছি, প্রাইসের কাউন্টটা বের করতেছি। তো কতগুলো সেটাই আমাদের লিস্টিং কাউন্ট। এবং লাস্টলি অ্যাভারেজ আমাদের কি রিভিউস, অর্থাৎ নাম্বার অফ রিভিউস, এই রিভিউস এর আমি মিন বের করতেছি। এবং সেক্ষেত্রে এরপরে আমি রিসেট ইন্ডেক্স করে দিচ্ছি যাতে ইন্ডেক্সের সাথে কোনো মিসম্যাচ না হয়। এবং সেক্ষেত্রে দেখেন এখানে অ্যাসেন্ডিং কিন্তু ফলস করে দেয় অ্যাভারেজ প্রাইস অনুযায়ী, অর্থাৎ সবচেয়ে যে বেশি যে প্রাইসটা সেটা উপরে দেয়া এবং আস্তে আস্তে কি বড় থেকে ছোট নিচে নামা। অর্থাৎ এইভাবে আপনি হচ্ছে জিনিসটাকে এক্সপ্লেইন করতে পারেন। তো এরপর হচ্ছে যেটা, এরপর আরেকটা যে কোশ্চেন ছিল যে ইনভেস্টররা কোথায় সবচেয়ে বেশি হচ্ছে ইনভেস্ট করার জন্য বুঝতে পারেন, তাহলে দেখেন ম্যানহাটান যে জায়গাটা আছে, এই জায়গায় কিন্তু মোটামুটি অ্যাভারেজ প্রাইস সবচেয়ে বেশি এবং সবচেয়ে লিস্টিং কাউন্টও কিন্তু সবচেয়ে বেশি। এরপর যদি আরেকটা জায়গা ধরি যে সবচেয়ে লিস্টিং কাউন্ট কোথায় বেশি, যে ব্রুকলিনে মোটামুটি $74 এবং কি লিস্টিংও কিন্তু অনেক বেশি। আমাকে কি দেখতে হবে, যে যেখানে প্রাইসও সবচেয়ে বেশি এবং কি যে লিস্টিং অর্থাৎ রেন্টও হয় সবচেয়ে বেশি, সেই জায়গাগুলোকেই ইনভেস্টরদের কি টার্গেট করতে হবে। টার্গেট করলে দেখা যাবে দেন হচ্ছে তারা একটা ভালো ইনভেস্টমেন্ট করতে পারবে। এবং সামারি ইনভেস্টমেন্টে এখানে জাস্ট লেখা যে ড্রাইভার্স অফ প্রেস, যে লোকেশনের যদি থ্রুতে আমি বলি যে ম্যানহাটান ইজ দ্য প্রিমিয়াম গ্রো বা হচ্ছে প্রিমিয়াম প্লেস, এবং প্রপার্টি টাইপ যদি আমি বলি সেক্ষেত্রে রেন্টিং অ্যান্ড এন্টায়ার হোম অ্যাপার্টমেন্ট ক্যারিজ মেজর প্রিমিয়াম ওভার এ প্রাইভেট অফ শেয়ার। অর্থাৎ এই পুরো ইনসাইট বা পুরো নোটবুক থেকে আমার দুইটা জিনিস খুবই ভালোভাবে ক্লিয়ার, যে হচ্ছে ম্যানহাটান হচ্ছে সবচেয়ে প্রিমিয়াম একটা সেগমেন্টের জায়গা, যেখানে এয়ারবিএনবির রেন্টের হোস্টও অনেক বেশি এবং প্রাইসও অনেক বেশি। পাশাপাশি যে প্রপার্টি টাইপ মোটামুটি শেয়ার্ড রুম গুলো আমাদের কি এর প্রাইস হচ্ছে কম, এবং যেগুলো অ্যাপার্টমেন্ট বা হচ্ছে আমি যে প্রাইভেট রুম নিতে চাই সেক্ষেত্রে কি আমাদের রেটটা কিন্তু অনেক বেশি পড়ে। তো দিস ইজ দ্য এন্টায়ার নোটবুক। আপনারা এই নোটবুকটা আপনাদের সাথে আমি শেয়ার করব, প্লাস আপনাদের যদি এখন কোনো কোশ্চেন থাকে আমাকে
যে এই জিনিসটা কিভাবে শুরু করতে হবে বা কোনো গাইডলাইন বা কোনো কোশ্চেন আমাকে বলতে পারেন। এনিওয়ান, যদি কোশ্চেন থাকে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, কারো যেহেতু কোনো কোশ্চেন নেই, আমরা আজকে আমাদের সেশনটা এখানেই স্টপ করছি, রেকর্ডিংটা স্টপ হচ্ছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ক্লাস আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।